ভালোবাসা কিসে বাঁচে রোদে না সোহাগের আছে। আমি জানি আমি বাঁচি তার ছোঁয়ায়, যার চোখে চোখ রাখা যায়, না বলা কথা বলে ফেলা যায়। আলো হয়ে জুড়ে থাকে সে মায়ায়, সাক্ষী রাতের রং মশাল, নীরবতা ভাঙছে সকাল। ডানা মেলার গল্পে হোক মন বেসামাল, মন বেসামাল, মন বেসামাল, মন বেসামাল। নমস্কার, টুডে স্টোরি আনকাট এবং টুডে স্টোরি আনকাটে আজকে একটা স্পেশাল এডিশন মন নিয়ে, আমাদের মনটা নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করলে কেমন হয় অনেকদিন ধরে ভাবছিলাম। এই সময় হঠাৎই আমার কাছে এই মন নিয়ে একটি গানের অ্যালবামের রিলিজের খবর এলো, যেখানে গায়ক তিমির যে গানটা গেয়েছে সেটা কিন্তু অলরেডি মানে আমাদের এই ট্রেন্ডে একটা ভালোভাবে ট্রেন্ডিং করছে এবং অনেকে গানটা শুনে ফেলেছে এবং সবার কিন্তু ভীষণ ভালো লেগেছে। গান এখন এই মুহূর্তে মানুষের হৃদয়ে খুব কম ভাবে ছুঁতে পারছে, বিকজ গান খুব কম হয়। আর সেই গান যখন কম হয় আর কোনো গান যদি মনকে ছুঁয়ে যায়, সেই গানটা নিয়ে তো আলোচনা করতেই হবে। তো আজকে এই মুহূর্তে মন বেসামাল যে গানটি, সেই গানের সঙ্গে যে চরিত্রগুলো, দুটো চরিত্র আছে, সেই দুটো চরিত্রের মধ্যে অন্যতম চরিত্র অন্তরা চৌধুরী, অভিনেত্রী অন্তরা চৌধুরী, মডেল অভিনেত্রী অন্তরা চৌধুরীর সঙ্গে এখন আমরা কথা বলবো। এবং অন্তরা বেশ কিছু বছর আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কাজের মধ্যে আছে এবং সেই কাজগুলো সবার কাছে সমাদৃত হয়েছে। মডেল হিসেবে যথেষ্ট রেকগনাইজড মডেল, এবং এর আগে ফিল্ম বলতে রাজবংশী ভাষায়, যেটা খুব রেয়ারলি আপনারা, আমাদের ভাষাভাষী দেশ আমাদের ভারতবর্ষ, তার মধ্যে রাজবংশী রেয়ার আঞ্চলিক ভাষা, সেই ভাষায় কিন্তু অন্তরা কাজ করেছে। এটাও কিন্তু খুব একটা সুন্দর জীবনের চলার পথে সূচনা আঞ্চলিক ছবিতে কাজে। তো আমরা এখন কথা বলছি অভিনেত্রী অন্তরা চৌধুরীর সঙ্গে। কেমন আছো? একদম খুব ভালো। আর এই যে তোমার জার্নিটা টলিউডে অ্যাজ মডেল হিসেবে যখন তুমি রেকগনাইজ পেয়ে গেলে, তারপরে আস্তে আস্তে প্রথম সিরিয়াল কথা দিলাম কালার্সে, তারপরে সাত ভাই চম্পা। তো সিরিয়াল ট্র্যাকে স্বাচ্ছন্দ্য ফিল করছো, নাকি ওয়েব সিরিজ, না মডেলিং, সবকিছু, না এই যে মিউজিক অ্যালবামের গান, কোনটায়? আমি যেটা প্রথমেই বলবো, প্রত্যেকটা কাজেরই আলাদা আলাদা ফিল্ড, আলাদা আলাদা টেকনিক, আলাদা আলাদা ডিরেকশন, স্টোরি, মানে প্রত্যেকটারই মজা আলাদা। আজকে আমি যদি মডেলিং করি সেটার মজা আলাদা, আমি গেলাম, কাজ করলাম, চলে আসলাম, একটা দিনের মধ্যে পুরো কাজটা শেষ, আই এম হ্যাপি। আমি আজকে সিরিয়াল করছি, একটা সিরিয়াল মানে একটা চরিত্রকে আমায় হয়তো 1 বছর ধরে সেই চরিত্রটা হয়েই কাজ করতে হবে। মুভির ক্ষেত্রে সেটা আলাদা, মুভির ক্ষেত্রে হয়তো 1 মাসেই মুভিটা শেষ, চরিত্রটা শেষ। আর খুব ভালো লাগে যেটা ভিডিও অ্যালবামের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি হয়তো হাতে 3 দিন সময় পেলাম, কিন্তু ওই চরিত্রটাকে আমায় অত বড় একটা গল্পকে ওই 3 দিনের মধ্যেই ফুটিয়ে দিতে হবে ওই চরিত্র। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। হ্যাঁ, ভীষণ একটা চ্যালেঞ্জ যে আমি অত বড় একটা চরিত্র, 1 ঘন্টা 2 ঘন্টার মুভি হয়ে যায় হয়তো একটা গল্প, সেটাকে 2 থেকে 4 মিনিটের মধ্যে আমাকে পোট্রে করা। তো আমি তো ভীষণই এনজয় করি প্রত্যেকটা, মানে পরিধি আমার কাছে খুব ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি। আর এই কাজটা তো স্পেশালি ভীষণ এনজয় করেছি। তিমিরদা ভীষণ ভালো ডিরেকশন দিয়েছেন, তিমিরদা খুব ভালো করে আমাদের সাথে বুঝিয়েছেন, বন্ধুর মতো করে কাজ করেছেন। সো রিয়েলি আমি খুব
এনজয় করেছি কাজটা। মন বেসামাল এর কথা বলতে গেলে অবশ্যই এই গানটির মধ্যে কিন্তু ওই ভালোবাসা ব্যাপারটা, অনুভূতিটা মারাত্মকভাবে রয়েছে। ভালোবাসার সাথে সাথে বিরহ তো আসবে, একটা যন্ত্রণা তো আসবে, সমস্ত কিছু একটা গানের মধ্যে এত সুন্দরভাবে দৃশ্যায়ন হয়েছে, যেটা আপনাদের কিন্তু দেখলে ভীষণ ভালো লাগবে। তো এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এই যে সম্পর্ক নিয়ে মন বেসামাল, তোমার ব্যক্তিগত জীবনের সঙ্গে সেই যে ক্যারেক্টারটা এখানে মন বেসামালে, তার কতটা সাদৃশ্য আছে বা নেই? হ্যাঁ, যদি এরকম হয়তো আমি বলবো ব্যক্তিগত জীবনের সাথে হয়তো সাদৃশ্য অল্প কিছুটা আছে, কারণ যখন দেখানো হয়েছে মেয়েটি কলেজে পড়ে, সেই সময় কিন্তু মেয়েটি সত্যি খুব উৎফুল্ল, একজন বাবলি ক্যারেক্টার মেয়েটি। তো আমি নিজেও খুব হ্যাপিলিং একটা ক্যারেক্টার, নিজেও সারাক্ষণ হেসে খেলে নাচ গান করে থাকতেই ভালোবাসি। তো এই ক্যারেক্টারটাও সেরকম, যে কলেজে চিঠি যখন পায় সে চিঠিটা নিয়ে নাচছে, ঘুরছে, গাইছে। তো সে জানে না কিন্তু অ্যাকচুয়ালি চিঠিটা তাকে কে দিচ্ছে বা কে ভালোবাসছে। আর যখন দেখানো হচ্ছে আফটার 14 ইয়ার্স অর 15 ইয়ার্স বা তারও বেশি কিছুদিন পরের একটা ক্যারেক্টার, সে খুব শান্ত তখন। আর তার কাছে সেই ক্যারেক্টারটা খুবই সামান্য কিছুক্ষণের জন্য দেখানো হয়েছে, বাট আমার রিয়েল জীবনের সাথে একটু হলেও সাদৃশ্য আছে। আর বাকিটা তো ক্যারেক্টারটা যতটুকু ডিরেক্টর ব্রিফ করেছেন সেটা ফোটানোই আমার কাজ। যখন তুমি কলেজ চলতে চলতে যে সিরিয়ালটা তুমি করেছো কলেজে, কথা দিলাম কালার্সে, তো যখন প্রথম ব্রেকটা পেলে এবং একটা টেলিসোপ, যেটা আপামর বাঙালির কাছে ডেলি একটা রুটিনের মতন সবাই সিরিয়াল দেখে, তো সেই সুযোগটা পেয়ে তোমার নিজের কেমন লেগেছিল? আমি তোমাকেও বলতে চাই, সবাইকেও বলতে চাই, আমার প্রথম ব্রেকটা ইটস লাইক স্বপ্ন, আমার কাছে ড্রিম। আমি সত্যি কথা বলবো, আই ওয়াজ লাকি দ্যাট টাইম, কি আমি প্রথমে সেইভাবে চেষ্টাও করিনি। হয়তো আমার কাছে হঠাৎই 2-3 জায়গায় আমি আমার ছবি দিই বা কথা বলি, আমি অডিশন ক্লিপ পাঠাই। হঠাৎই একদিন ফোন আসে যে এরকম একটা ভালো ক্যারেক্টার আছে, তোমাকে আমি সিলেক্ট করে নিয়েছি, কালকে থেকে তোমার ক্যারেক্টার শুরু। জাস্ট আমি বললাম, আপনি দেখবেনও না, একবার লুক সেট করবেন না? বলছে না, আমরা তোমার লুকস দেখে নিয়েছি। সো তার পরের দিন থেকে আমার জার্নি শুরু। আমি ভীষণভাবে এনজয় করেছি পুরো বিষয়টা, অনেক কিছু নতুন নতুন জিনিস শিখেছি। প্রথম সিরিয়াল ছিল, আমি একদমই ছোট ছিলাম, মানে সেই জায়গা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু ভালো লেগেছে। আর সব থেকে তখন একটু কষ্ট হতো যে পড়াশোনা আর কাজটাকে ব্যালেন্স করা আমার জন্য একটু টাফ হতো, বাট আস্তে আস্তে সেটাও ম্যানেজ হয়ে গেছে। আর সত্যি সবটাই খুব ভালো এক্সপিরিয়েন্স। এই ইন্ডাস্ট্রিতে একটা কথিত আছে যে ভালো মানুষ তো বটেই, ভালো গডফাদার একজন না থাকলে এই চলার পথটা কিন্তু অতটা সুগম হয় না, এবং সেখানে পদে পদে কাটা বেছানো থাকে, সেই কাটা সরিয়ে এগুলো কিন্তু অনেকাংশে খুব কঠিন হয়। এবং কেননা এখানে কম্পিটিশনটা কিন্তু প্রচ্ছন্নভাবে মারাত্মকভাবে রয়েছে একে অপরের সঙ্গে। তো তুমি যখন এই ইন্ডাস্ট্রিতে ঢুকলে এবং ইন্ডাস্ট্রির সঙ্গে রেগুলার বেসিসে মডেলিং এবং অন্যান্য শুটের সঙ্গে যুক্ত হলে, তোমার ক্ষেত্রে কতটা সহজ হয়েছিল ব্যাপারটা? সত্যি কথা বলতে তো আমার কোনো গডফাদার চেনা জানা কেউ নেই। আমি একটা খুব মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে। ছোট থেকে আমি নাচ শিখেছি, ক্লাসিক্যাল ডান্সার আমি। তো সেই জায়গা থেকে অভিনয়ের প্রতি একটা আকর্ষণ, একটা অভিনয় থাকতোই, ক্লাসিক্যাল ডান্সিং মানেই অভিনয় থাকতে হবে। তো আমি যখন এখানে আসি কাজ করতে, তখন বুঝলাম যে সত্যি কতটা টাফ জিনিসটা। মানে কোনো গডফাদার নেই, কোনো চেনা জানা কেউ নেই, একটা মানুষ নেই যাকে আমি বলবো যে দাদা একটু হেল্প করে দেবেন। সেইটার জন্য আমাকে 10টা জায়গা ঘুরতে হয়েছে, 10টা জায়গায় ফোন করতে হয়েছে। দিনের মধ্যে হয়তো মানে একটা দিনে আমি 4টে অডিশন দিয়েছি, 4 জায়গাতে গিয়ে আমি মিটিং করে এসেছি, এরকমও হয়েছে। তো ওই আর কি, আস্তে আস্তে কাজ করতে করতে রাস্তাটা সত্যি কঠিনই ছিল, বাট এখনো অব্দি আমি স্ট্রাগল করছি, বাট আগের থেকে একটু সহজ হয়েছে হয়তো এখন। অ্যাকচুয়ালি ভালোবাসা, কাজের প্রতি ডেডিকেশন, এই দুটো জিনিস যদি থাকে তাহলে কেউ এই জায়গাটাকে কাউকে নড়াতে পারবে না। এবং এখানে একটা জিনিস ভীষণভাবে একটা মেয়ের কাছে ভীষণভাবে পদে পদে কঠিন হয়ে যায়, যখন পৃথিবীর কিছু মানুষ সেই মেয়েটিকে আটকাতে চায়
এবং কিছু মানুষ কিছু মানে ইনডিসেন্ট প্রপোজাল থাকে তার জন্য, কাজের সুবিধা করে দেওয়ার জন্য। এরকম এই ইন্ডাস্ট্রিতে একদম লিখিতভাবে অলিখিতভাবে বিভিন্ন রকম ভাবে যারা নতুন আসে তাদের কাছে সেই চ্যালেঞ্জটা আসে। তোমার ক্ষেত্রে এই মি টু, কম্প্রোমাইজ, এই ধরনের ইনডিসেন্ট প্রপোজাল কি কখনো এসছে? এসছে শুরুর দিকে। সত্যি কথা বলবো, এটা অনেকেই জানেন যারা কাজ করছেন, স্ট্রাগল করছেন। শুরুর দিকে আপনাকে যখন দেখা হয় আপনি নতুন, তখন আপনাকে প্রপোজালটা দিয়ে দেওয়া হয়। সেটা আমি মডেলিং এর ক্ষেত্রেও পেয়েছি, কিছু বড় বড় ব্র্যান্ডের জন্য বলছে এরকম কিছু করতে হবে কম্প্রোমাইজ। অর এলস সেটা আমি সিরিয়ালের ক্ষেত্রেও বলবো, কিছু কিছু আছেন যারা বলেছেন ইউ হ্যাভ টু বি মাই গার্লফ্রেন্ড, আদারওয়াইজ আমি কাজ দিতে পারবো না। তো এগুলো শুনতে হয়েছে, বাট কাজের জায়গাটা থেকে এটা এই যে তুমি একদম ব্লান্টলি বললে, এটা কতটা কঠিন একটা মেয়ের কাছে এই সমাজে, যে একটা স্বাধীন প্রফেশনে এসছে এবং সে স্বাধীনভাবে কাজটা করছে, এবং তাকে এই ধরনের ইনডিসেন্ট প্রপোজাল কাজের জন্য দেওয়া। এক হচ্ছে মানুষটিকে অশ্রদ্ধা করা হচ্ছে এবং তাকে কাজের জগৎ থেকে বাইরে ছিটকে বেরিয়ে বার করার জায়গাটা দেখিয়ে দেওয়া হচ্ছে, এবং তাই নয়, সে যদি এই প্রপোজাল না অ্যাকসেপ্ট করে সেখান থেকে তাকে বার করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে, আমি বলবো না সবাই এরকম, না হলে আমরা কাজ করতেই পারতাম না, আমি কাজ করতেই পারতাম না। সবার আগে একটা মানুষের নিজস্ব ইন্টারেস্ট, নিজস্ব ট্যালেন্ট, নিজস্ব ভালোবাসার জায়গাটা থাকতেই হবে, যে তোমাকে কনসেন্ট্রেটটা ধরে রাখতে হবে। আমি আজকে ভাবলাম যে একটা মানুষ খারাপ বললো বলে আমি বেরিয়ে যাব, এটা করলে কিন্তু কেউ টিকে থাকতে পারবে না। একটা মানুষ যদি খারাপ হয়, দুটো মানুষ কিন্তু ভালো আছে, একদম তারা কিন্তু কাজটা দিচ্ছে। একজন হয়তো বললো তুমি না করলে তোমার পেছনে অনেকে আছে, কিন্তু তারপরে যে আমি যেই কাজটার জন্য অ্যাপ্লাই করছি সে কিন্তু বললো না, তোমার কাজ আমার ভালো লেগেছে, তোমাকে আমি নেব। এইভাবেই কিন্তু কাজ হচ্ছে। ভালো মানুষ আছে, এটা বলবো না যে সবাই এরকম, কিন্তু হ্যাঁ, সেই জায়গাগুলোতে যদি গিয়ে ভয় পেয়ে যাও, তাহলে কিন্তু ওই ভালো মানুষগুলোর কাছে আর পৌঁছানো যাবে না। একদম ওর কথা থেকে একদম 100%, 100% আমি এগ্রি। যদি তুমি ভয় পেয়ে যাও, তাহলে সেই কাঙ্ক্ষিত মানুষটা যার কাছে তুমি পৌঁছলে, তুমিও কিন্তু একজন কেউ হতে পারবে, সেইটা জায়গাটায় কিন্তু তুমি বাধাপ্রাপ্ত হয়ে যাবে। সুতরাং ভয় পেলে চলবে না, পজিটিভ থাকতে হবে। প্রত্যেকটা কাজের সঙ্গে ভালো খারাপ সমস্ত মিশিয়ে আছে। নিজে যদি ঠিক হই, দুনিয়ার সবকিছু ঠিক। আর নিজে যদি একটুখানি প্রলোভনে পা দিই, তাহলে কিন্তু সহজ রাস্তাটা আরো কিন্তু কঠিন হয়ে যাবে। আর তো আমরা এই মুহূর্তে কথা বলছি অন্তরা চৌধুরীর সঙ্গে। মন বেসামাল যে অ্যালবামটা, সেই অ্যালবামটা নিয়ে তো আমাদের কাজ, আমাদের কথাবার্তা। তো মন বেসামাল যে অ্যালবামটা, সেই অ্যালবামটায় তোমার যে নায়ক তোমার সঙ্গে যে কাজ করছে, সে ঋদ্ধিমান ব্যানার্জি। তো ওর সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? ঋদ্ধিদার সাথে আমার এর আগে থেকেই পরিচিত, সো উই আর কাইন্ড অফ ফ্রেন্ড জোনেই আমরা ছিলাম। তো যখন আমরা ফার্স্ট এই কাজটা করি, একসাথে একটা প্রফেশনাল কাজ করি, তো আমাদের বন্ডিংটা অলরেডি ভালো ছিল, আরো ভালো হয়ে যায়। আর ট্রাস্ট মি, এই পুরো কাজটার মধ্যে তিমির দা অ্যাজ এ ডিরেক্টর এমন ভাবে আমাদের গুছিয়ে রেখেছে একটা টিম, আমরা বুঝতেই পারিনি আমরা কাজ করছি না, সত্যি আমরা কলেজে গিয়ে মজা করছি। পুরো কাজটা মজায় মজায় বেরিয়ে গেছে। আর স্টোরিটা এত সুন্দর, এত রিফ্রেশিং। সেই তোমার ওই পেহেলা নাশার কথা মনে পড়ে যাবে, তোমার স্টোরিটা, গানটা। হ্যাঁ, একদম লুকিয়ে লুকিয়ে দেখছে, প্রেম একটা ভাব আসছে, পুরো একদম নতুন একটা মিষ্টি প্রেমের গল্প টাইপের। তো আশা করছি আপনাদের যারা যারা এখন অব্দি দেখেননি, আপনাদের সত্যি স্টোরিটা খুব ভালো লাগবে, গানটা ভীষণ ভালো লাগবে। অলরেডি আমাদের 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, মানে এক সপ্তাহও হয়নি, এক সপ্তাহের মধ্যে আমাদের 1 মিলিয়ন হয়ে গেছে। সো আশা করছি আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আরো ভিউজ বাড়ান, অনেক ভালোবাসা দিন আমাদেরকে। হ্যাঁ, অবশ্যই মন বেসামাল হওয়ার আগে আপনারা একটু বেসামাল হয়ে যান না। আর ভালোবাসা তো কোনো অপরাধ নয়, তো ভালোবাসাটাকে একটু নিজের থেকে একটু দেখুন না, আর সেই ভালোবাসাটা কেমন মিষ্টি মধুর, সেটা অবশ্যই আপনাদেরও খুব খুব ভালো লাগবে। আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে। এখন এই মুহূর্তে
এই মন বেসামালের সঙ্গে তুমি যুক্ত, এর গানটির সঙ্গে তুমি ভীষণভাবে যুক্ত। এই গানের জন্য তুমি অনেক রকম পরিশ্রম করেছো, তার একটা রেজাল্ট পাচ্ছ। এখনই এত ট্রেন্ডিং হাই হয়ে গেছে গানটা। তো আগামীতে অন্তরাকে আমরা এই রকমই গানের মাধ্যমে দেখতে পাবো, না আমরা বড় পর্দায়ও দেখতে পাবো? সেটা তো দেখো তোমাদের সবার আশীর্বাদে, আমি যদি চেষ্টা আমার আছে নিশ্চয়ই, আমি চেষ্টা করছি, আমার ইচ্ছে আছে বড় পর্দায় কাজ করার, ভালো কাজ করার, মানে অ্যাকচুয়ালি ভালো কাজ যেটাকে বলা হয়, বড় পর্দায় হোক বা সেটা টিভি সিরিয়ালের ক্ষেত্রেই হোক, বাট একটা ভালো কাজ করতে সব অভিনেতাদেরই একটা ইচ্ছে যে কাজটা যেন আমি ভালো পাই, আর সেই কাজটা যেন ভালো হোক। যেমন এই 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 অ্যালবামটা আমাদের যখন এটা রিলিজ হয় তখন এটা দেখেই শান্তি লাগলো যে না, আমরা যে এতদিনের কাজটা করলাম সেটা ফাইনালি রিলিজ হলো, আর সেটা এত ভালোভাবে হলো। তো অবশ্যই আমার ইচ্ছে আছে যে আমি বড় পর্দায় কখনো থাকতে চাই, কাজ করতে চাই। তো আমি চেষ্টা করছি, তার সাথে আপনারাও সেই ভালোবাসাটা দিন, আশীর্বাদ করুন যাতে আমি পারি সেই জায়গাটায় পৌঁছাতে। অবশ্যই অন্তরার জন্য টুডে স্টোরির এন্টায়ার ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আগামী দিন, আগামী সকাল ভীষণ ভালো কাটুক ওর, এবং আগামীতে আরো আরো কাজের মাধ্যমে আমাদের সামনে অন্তরা চৌধুরী আসুক। অন্তরা, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে আজকের এই দ্রুতগতির জীবনে যেখানে প্রত্যেকটা পদে পদে মানুষের কাছে কাজটা থাকবে কিনা, কেননা এই যে জগৎটা গ্ল্যামার ওয়ার্ল্ড, এটা সম্পূর্ণ অনিশ্চয়তার একটা জগৎ। এখানে নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না আগামী বছরটা তার কাছে হাত ভরা কাজ আসছে, এটা বলতে পারবে না। তো এই অবস্থায়, এরকম একটা অবস্থায় স্বাভাবিকভাবেই এই দুনিয়ায় বা এই গ্ল্যামার ওয়ার্ল্ডে টিকে থাকতে গেলে পরিশ্রম তো দরকার, ভাগ্যও কিছুটা দরকার, আর সবচেয়ে বড় এখানে চলে আসে, যদি না আমি সাকসেস পাই, ডিপ্রেশন চলে আসে, এবং ডিপ্রেশন থাকার ফলে নিজের কাজের যথেষ্ট অবনতি ঘটে। তো তুমি এখনো পর্যন্ত তোমার কাজ ইন অ্যান্ড আউট নিয়ে কতটা ডিপ্রেস ছিলে, কতটা পজিটিভ ছিলে? আমি বলতে চাই যে আমি কোনোদিনও ডিপ্রেশনে ছিলামই না, বিকজ আমি প্রথমেই বলেছি আমি ভীষণ একটা হ্যাপনিং মেয়ে। তো আমার কাছে যদি মনেও হয় কখনো যে কাজ কম আসছে, ধরুন এই মাসে কাজ নেই বা আমি জানি না আগামীতে কি কাজ আমি করব, কিন্তু আমি কখনো হার মেনে নিইনি। আমি নিজের ওপর আরো কাজ করেছি। আমি ভীষণভাবে মানে এক্সারসাইজ করতে ভালোবাসি, নাচ গান করতে ভালোবাসি, আমি সেইগুলোতে সময় দিয়েছি। আমার অভিনয় চর্চা নিয়ে সময় দিয়েছি। আমি বসে থাকিনি। যত বসে থাকবেন, যত ভাববেন, তত ডিপ্রেশন হবে। কি আছে, কালকে কাজ চলে আসবে, বাট আমি যদি নিজের জায়গাটাকেই ঠিক না রাখি তাহলে তো সেই কাজটা আসার জায়গাটাও আমি বন্ধ করে দেবো। সো আমি এটা সবার ক্ষেত্রেই বলতে চাই যে কখনো হার মেনে নেবেন না। আমি কাজ করতে ভালোবাসি, কাজ করতে চাই, অলওয়েজ হ্যাপি থাকি। আমি আরো নিজেকে চেষ্টা করি, আরো আমি কি এক্সট্রা মানে কি করতে পারি আমি সেগুলোর উপর ভাবি, সব করতে থাকি। আমার কোনোদিনও ডিপ্রেশন আমি ফিল করিনি। হ্যাঁ, মাঝে মাঝে মন খারাপ হয়, কোনো কাজ মনে হলো সেই কাজটা হয়েও হলো না, এরকম অনেকবার হয়েছে যে কাজটা আমার মুখের সামনে এসে চলে গেছে, অন্য কেউ করছে সেই কাজটা, তখন একটু মন খারাপ হয় না যে তা না, বাট যত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসা যাবে তত তাড়াতাড়ি নেক্সট কাজে ফোকাস করা যাবে। একদম। মন খারাপের জন্মদিনে আজকে আমরা মন বেসামালের সঙ্গে আছি, এবং মন বেসামাল হলে কি হবে, আমরা কিন্তু সব ঠিকঠাক আছি। এবং আপনারা অবশ্যই মন বেসামালটা শুনবেন, দেখবেন, আর কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আজকে এই আড্ডার পরে টুডে স্টোরির পর্দায় যে নাম্বার যাচ্ছে ওখানে অবশ্যই জানাবেন। আমরা অন্তরাকে অবশ্যই জানিয়ে দেব যে কেমন লাগলো আপনাদের মন বেসামাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বছরটা 365 দিন আপনাদের ভীষণ ভালো কাটুক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে রাখবেন টুডে স্টোরিকে। আজকে এখানেই আমরা অন্তরাকে বিদায় দিচ্ছি, তবে এই বিদায়ে আবার নতুন ভাবে দেখা হওয়ার জন্য। ভালো থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।